কিরিটি রায় বাংলা সাহিত্যের এক অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। তাকে সৃষ্টি করেছেন বিখ্যাত লেখক নিহার রঞ্জন গুপ্ত। তীক্ষ্ণ বুদ্ধি, ঠান্ডা মাথার বিশ্লেষণ ক্ষমতা এবং খানিকটা অদ্ভুত অভ্যাস সব মিলিয়ে কিরিটি রায়কে পাঠকের কাছে একদম আলাদা করে তোলে। নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমরা তোমাদেরকে শোনাবো কিরিটি রায়ের এক দারুণ রহস্য কাহিনী। আমার আজকের গল্প ডক্টর নিহার রঞ্জন গুপ্তের কিরিটি রায়ের চরিত্রের একটি রহস্য রোমাঞ্চ গল্প রক্তমুখী নীলা। গল্পটা শোনার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। না, ঘুম আজ আর আসবে না। হাত বাড়িয়ে বেড সুইচটা টিপে শিয়রের কাছে ত্রিপয় রক্ষিত টেবিল ল্যাম্পটা জ্বেলে দিলাম। মৃদু নীলাভ আলোয় ঘরটা স্বপ্নাতুর হয়ে উঠল মুহূর্তে যেন। নিস্তব্ধ নিঃসঙ্গ রাত্রি, কার্তিকের শেষ, কিন্তু ইতিমধ্যেই কলকাতা শহরে বেশ ঠান্ডা পড়ে গেছে। পায়ের দিকে খোলা জানালাটা দিয়ে ঝিরঝির করে রাতের হাওয়া এসে ঢুকছে। রাতের অন্ধকারে নিঃশব্দে হিম ঝরছে, তারই আভাস মধ্যরাতের ঠান্ডা হাওয়ায়। অন্ধকার আকাশের কোলে শূন্যে স্থির হয়ে আছে ইতস্তত কয়েকটি আকাশ প্রদীপের আলো। ভিতরে আসতে পারি? হঠাৎ একটা মোটা গলার স্বর শোনা গেল। চমকে উঠলাম। এত রাত্রে আবার কে ঘরের মধ্যে আসতে চায়? রক্তলোভী কোনো নিশাচর নয় তো? রক্তের লোভে এসে হাজির হয়েছে। বললাম, কে? দরজাটা বন্ধই ছিল। এগিয়ে গেলাম দরজার দিকে একটু। দরজাটা একটিবার খুলুন না। কে? আবার প্রশ্ন করলাম। চিনতে পারবেন না, আমি আপনার পরিচিতি তো নই। দয়া করে একবার দরজাটা যদি খোলেন। দরজাটা খুলতেই যেন এক ঝলক ঝোড়ো হাওয়ার মতোই আমাকে এক প্রকার ধাক্কা দিয়ে সরিয়ে আগন্তুক আমার শয়নঘরে এসে প্রবেশ করলেন। চমকে সরে দাঁড়িয়ে আগন্তুকের দিকে দৃষ্টিপাত করলাম। আগন্তুক ততক্ষণে অনাহুতই ঘরের একটি সোফা অধিকার করে বসে পড়েছে। তার মাথায় একটা ফেলচের ক্যাপ, পরিধানে মফ কালারের দামি স্যুট, মুখখানি নিখুঁতভাবে কামানো, চোখে কালো কাচের সেলুলয়েডের ফ্রেমে আঁটা চশমা। কে আপনি? ভয় পাবেন না, বসুন। আমি চোর, ডাকাত বা খুনি নই। আগন্তুকের সামনে বসে আমি আর একখানা সোফা অধিকার করে বসলাম। আগন্তুকের দিকে তাকালাম। মুখখানা হাড় বের করা, রুক্ষ, কঠিন। চোয়ালের দুপাশের হাড় দুটো বয়ের আকারে বিশ্রীভাবে সামনের দিকে উঁচু, সজাগ হয়ে উঠেছে। কপালের দুপাশের শিরাগুলো দড়ির মতো জেগে আছে। চোখের দৃষ্টি যেন ধারালো ইস্পাতের ফলার মতো ঝকঝক করছে। বলুন তো, কে আপনি? কি চান? আবার প্রশ্ন করি। আপনি তো সুব্রত রায়, কিরিটি রায়ের সহকারী ও বন্ধু। হ্যাঁ, কিন্তু আপনি? ব্যস্ত হবেন না, বলছি। আমার পরিচয় একটা আছে বই কি। এক গ্লাস ঠান্ডা জল খাওয়াতে পারেন? অনেকটা পথ তাড়াতাড়ি এসে বড্ড পিপাসা পেয়েছে। ভোলা, ভোলা! চিৎকার করে ভৃত্যকে ডাকলাম। ভোলা আপনার চাকর বুঝি? বোধহয় সে বাড়িতে নেই। বাড়িতে ঢুকবার সময় দেখলাম সদর দরজাটা শুধু ভেজানো রয়েছে। প্রথমে কড়া নাড়লাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। সাড়া শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সামনেই সিঁড়ি দেখে সোজা ওপরে উঠে এসেছি। ওদিককার জানালা দিয়ে আলো জ্বলতে দেখে বুঝেছিলাম এ ঘরে কেউ নিশ্চয়ই আছেন, তবে জেগে আছেন ভাবিনি। বড্ড পিপাসা পেয়েছে, যদি আমাকে এক গ্লাস জল। ভদ্রলোক কথাগুলো একটানা বলতে বলতে থেমে গেলেন।
আমি সোফা হতে উঠে গিয়ে সরাই থেকে কাঁচে গ্লাসে করে জল এনে ভদ্রলোকের সামনে ধরে বললাম, এই নিন। জলের গ্লাসটা আমার হাত থেকে নিয়ে এক চুমুকে গ্লাসটা শূন্য করে পাশের ত্রিপয়ের উপর রাখতে রাখতে আগন্তুক বললেন, ধন্যবাদ। তারপর একটু থেমে বললেন, এত রাত্রে হঠাৎ এমনি করে বলা নেই কওয়া নেই আমাকে ঘরে ঢুকতে দেখে খুব আশ্চর্য হয়ে গেছে নিশ্চয়ই সুব্রতবাবু। অবশ্য তা হবারই কথা। বলতে বলতে ভদ্রলোক যেন অত্যন্ত পরিশ্রান্ত হয়ে চোখের পাতা দুটি বোঝালেন। ভদ্রলোকের মুখের দিকে তাকালাম, চোখ দুটি তখন আর দেখবার উপায় নেই, কেননা নিমিলিত আঁখি পল্লবের অন্তরালে অদৃশ্য হয়ে গেছে। টেবিল ল্যাম্পের আলোর খানিকটা রশ্মি তির্যক ভঙ্গিতে আগন্তুকের ডান দিকের কপাল ও গালের খানিকটা আলোকিত করে তুলেছে। ভদ্রলোক কিছুক্ষণ চুপচাপ আবার বসে রইলেন। তারপর আবার একসময় দীর্ঘশ্বাস ছেড়ে রাত্রি স্তব্ধতা ভঙ্গ করে বললেন, সুব্রতবাবু, আপনি হয়তো আমার পরিচয় পাবার জন্য উৎসুক হয়ে উঠেছেন। আমার নাম শৈলেশ্বর সেনা। কোনো একটা বিশেষ কারণে নিজেকে অত্যন্ত বিপন্ন বোধ করে এত রাত্রে আমাকে আপনার কাছে গোপন রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে আসতে এক প্রকার বাধ্য হতে হয়েছে। দাঁড়ান 1 মিনিট। বলতে বলতে শৈলেশ্বর বাবু সোফা থেকে উঠে পড়লেন এবং আমার শয়নঘরের ভেজানো দরজাটা বন্ধ করে এলেন। শৈলেশ্বর বাবু বললেন, আসবার সময় নিচের সদর দরজাটায় খিল তুলে বন্ধ করে দিয়ে এসেছি। বলতে বলতে ভদ্রলোক আবার চোখ তুলে চশমার কাঁচের ভিতর দিয়েই আমার দিকে যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। বাড়িতে আর কেউ নেই বুঝি? সনত আর রাজু ওরা দুজনে মাকে নিয়ে কিরিটির সঙ্গে শিলং গেছে বেড়াতে। এখানে আমি একাই। ভোলা চাকর আর রাম ঠাকুর সম্বল দারোয়ানটি পর্যন্ত ভাগলবা। তাহলে বাড়ি দেখছি খালি। আগন্তুক ভদ্রলোক বললেন। তা যা বলেন। হাসতে হাসতে জবাব দিলাম, শুনুন সুব্রতবাবু, আমি কেন এত রাতে আপনাকে বিরক্ত করতে এসেছি তাহলে খুলেই বলি। এই যে দেখছেন আমার ডান হাতের অনামিকা একটি সোনার আংটি। এই বলে ভদ্রলোক ডান হাতখানি আমার সম্মুখে প্রসারিত করে ধরলেন। আমি চেয়ে দেখলাম ভদ্রলোকের ডান হাতের অনামিকায় একটি সাপ আংটি। আংটির সাপের মাথায় মটর আকৃতির একখানি নীল পাথর বসানো। আংটির পাথরটা বুঝি নীলা? আমি শৈলেশ্বর বাবুকে প্রশ্ন করলাম। হ্যাঁ, রক্তমুখী নীলা ছিল। ভদ্রলোক মৃদুস্বরে জবাব দিলেন, ছিল মানে? এখনো তো মনে হচ্ছে নীলাই। না, এটা নীলা নয়, সামান্য একটা নীল রঙের কাঁচ মাত্র। নীল রঙের কাঁচ? তবে কি সত্যি ওটা নীলা নয়? এই বলে আমি বিস্মিতভাবে ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। শৈলেশ্বর বাবু ঘাড় দোলালেন, না। তারপর একটুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বললেন, সুব্রতবাবু, আপনাকে এত রাত্রে অন্যায়ভাবে বিরক্ত করতে আসবার কারণ আমার আংটির রক্তমুখী নীলাটি হারিয়ে গিয়েছে। তাই যেমন করে যে উপায় হোক আপনাকে নীলাটি আমার উদ্ধার করে দিতেই হবে। বলতে বলতে সহসা ভদ্রলোক ঝুঁকে পড়ে তার 2 হাত দিয়ে আমার ডান হাতটা চেপে ধরে বললেন, সুব্রতবাবু, লক্ষ লক্ষ টাকার লোহার কারবার আমার। ব্যাংকেও আমার বহু টাকা সঞ্চিত আছে। নীলাটির বিনিময়ে আমি সব দিতে রাজি আছি। আপনি আমার নীলাটি শুধু যে করেই হোক উদ্ধার করে দিন। আমি আপনার কৃতদাস হয়ে থাকব। উত্তেজনায় শৈলেশ্বর বাবুর কণ্ঠস্বর কাঁপতে লাগলো। আমি আমার হাতের উপর রক্ষিত শৈলেশ্বর বাবুর হাতের উপর মৃদু চাপ দিয়ে বললাম,
ব্যস্ত হবেন না শৈলেশ্বর বাবু, আমার কথা বিশ্বাস করুন। নীলা যদি সত্যি কেউ চুরি করে থাকে, আমার যথাসাধ্য চেষ্টা করব সেটা উদ্ধার করে দিতে। আর আমার বন্ধু কিরিটিকে তো জানেন, আমি যদি না পারি তাকে আমি তার করে দেব। সে এলে আপনার নীলা ফিরে পাবিনি। আমাকে বাঁচালেন সুব্রত বাবু। ভদ্রলোক একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু ব্যাপারটা আমাকে সব এবারে খুলে বলুন তো শৈলেশ্বর বাবু। কোনো কথা গোপন করবেন না। জানবেন কোনো কথা গোপন করলে আমার অনুসন্ধানে ব্যাঘাত ঘটবে। আর তাছাড়া আমার ও আপনার মধ্যে যদি একটা ভালো রকম বোঝাপড়া না থাকে, তবে আমার পক্ষে কাজ করা হয়তো সম্ভব হবে না। একথা আপনাকে আগে থেকেই কিন্তু জানিয়ে রাখছি। নিশ্চয়ই নিশ্চয়ই, সে কথা 100 বার। শৈলেশ্বরবাবু বলতে লাগলেন, সুব্রতবাবু, নীলাটার একটা ছোট্ট ইতিহাস আছে। আমার বয়স বর্তমানে 56। বছর 15 আগে আমার বয়স যখন 41, তখন আগ্রায় একটা নিলামে এই বিখ্যাত পার্সি মার্চেন্টের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে ঋত সেই রক্তমুখী নীলাটা আমি কিনেছিলাম। নীলাটা এই সাপ আংটির মাথাতেই বসানো ছিল। সেই পার্সি মার্চেন্টের ছিল প্রকাণ্ড পাবলিশিং বিজনেস। সেই রক্তমুখী নীলার আংটিটা পরবার পর থেকেই তাঁর ব্যবসায় হুহু করে লাভ হতে লাগলো। এমন সময় হঠাৎ একদিন সকালে সেই পার্সি মার্চেন্টকে তাঁর ঘরে মৃত অবস্থায় পাওয়া গেল। ভদ্রলোক নিজের রিভলভার দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। ভদ্রলোকের সংসারে আপনার বলতে আর কেউ ছিল না। থাকবার মধ্যে ছিল এক দূরসম্পর্কীয় ভাগ্নে। ওই আকস্মিক দুর্ঘটনার সংবাদ নিয়ে এদিকে ভাগ্নের কাছে তার গেল। ওই দুর্ঘটনার দিন 3 পরে শোনা গেল সেই পার্সি মার্চেন্টের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এক লক্ষপতি সুদখোরের কাছে বাঁধা আছে। উনি নাকি নূতন কি একটা ইনভেস্টমেন্টের টাকা ঢালতে গিয়ে মৃত্যুর আগে 7 দিনের মধ্যেই যথা সর্বস্ব খুইয়েছিলেন। মার্চেন্টের সব সম্পত্তি নিলামে উঠল। আমি তখন আগ্রায় আমার এক বন্ধুর বাসায় পুজোর ছুটি কাটাচ্ছি। বন্ধুর মুখে নিলামের কথা শুনে সেখানে গেলাম। কেননা খুব ছোটবেলা থেকেই নিলামে জিনিসপত্র কেনা আমার একটা নেশা ছিল। সেখানে গিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে নীলার আংটিটিও দেখলাম। চমৎকার আংটিটি। শুনলাম নীল আংটিটির একটি ইতিহাস আছে। আংটিটি ছিল বাংলার শেষ স্বাধীন নবাব মীর কাসেম আলীর। একদিন রাত্রে নবাব যখন ঘুমন্ত অবস্থায়, তখন কোনো গুপ্তচর তার আঙুল হতে আংটিটি চুরি করে নিয়ে যায় এবং তারই কিছুকাল পরে উদয়নালা দুর্গের পতন হলো এবং সেই সঙ্গে সঙ্গে বাংলার শেষ আশার প্রদীপটুকুও নিভে গেল। তারপর বহু হাত ও বহু উত্থান পতনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আংটিটি এক পাঠান দস্যুর হাতে পড়ে। দস্যুটি ধরা পড়ার পর গভর্নমেন্টের হাতে আংটিটি যায় এবং সেখান থেকেই পার্সি মার্চেন্টটি 2100 টাকায় আংটিটি কিনে নেন। একটা সুদৃশ্য কারুকার্য খচিত রূপার ডিশে আংটিটি রক্ষিত ছিল। সোনার একটা সাপ আংটি। একটি সাপ একটি সরু সোনার তারের মতো, তারই মাথায় সুবৃহৎ মটরদানার মতো একটি রক্তমুখী নীলা বসানো। নীলা স্ফটিকের মধ্যে যেন একটি রক্তোদ্যুতি নীলাভ এক ফোঁটা জমাট রক্ত, যেন আশ্চর্য সুন্দর। অন্ধকারে আংটির পাথরটা সাপের চোখের মতো জ্বলে সমস্ত দিন রাত্রে আলোর তারতম্যের জন্য পাথরের মধ্যেও রঙের রূপান্তর ঘটে। বলা বাহুল্য, আংটিটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এবং তক্ষুনি মনে মনে স্থির করলাম, যত দামিই হোক আংটিটি আমি কিনব। আমিও আরেকজন আমার চাইতে বয়সে কিছু বড় পার্সি ভদ্রলোকের মধ্যে দর কষাকষি চলতে লাগলো নীলাটা নিয়ে।
শেষটায় ৩,৫০০ টাকা দিয়ে আংটি আমি কিনে নিলাম এবং তখনই আঙুলে পড়লাম। আপনাকে বলবো কি সুব্রত বাবু, আংটিটি আঙুলে পরবার সঙ্গে সঙ্গে সর্বশরীর আমার যেন সহসা রোমাঞ্চিত হয়ে উঠল। একটা বিদ্যুৎ প্রবাহ যেন আমার শরীরের সমগ্র স্নায়ুকোষকে তরঙ্গায়িত করে গেল। মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করে উঠল। বন্ধুর সঙ্গে বাড়ি ফিরে এলাম। সেদিনই সন্ধ্যাবেলা তাজের দিকে বেড়াতে গেছি। সঙ্গে আছে কলকাতা থেকে আগত জীবন কুমার সেন নামে আমাদের আর এক বন্ধু। তাজের পাষাণ চত্বরে আমরা ৩ বন্ধু বসে আছি। এমন সময় অদূরবর্তী ধূসর সীমান্তের শীর্ষ ছুঁয়ে চাঁদ দেখা দিল তাজের শ্বেতশুভ্র কঠিন পাষাণ গাত্রে। চাঁদের আলো যেন গলে পড়ছে। ৩ জনই তন্ময় হয়ে সেই অপূর্ব দৃশ্য উপভোগ করছে। সহসা আমার ডান হাতের ওপর ঘাট যেন মৃদু স্পর্শ পেয়ে চমকে ফিরে তাকালাম। এক অশীতিপর বৃদ্ধ পার্সি ভদ্রলোক। তাঁর পরিধানে সিল্কের চোগা চাপকান, মাথায় শুভ্র চুল, আবক্ষ বিলম্বিত শুভ্র দাড়ি। তিনি হঠাৎ বেকায়দাভাবে চলতে গিয়ে আমার হাতের ওপরে পা দিয়ে ফেলেছেন অজান্তে। ভদ্রলোক অনুতাপ মিশ্রিত ভাঙা গলায় বললেন, মাফ কিজিয়ে, মুঝে আপকো নেহি। আমি তাড়াতাড়ি বললাম, না না না, এতে আর কি, তাছাড়া আমারও তো তেমন বিশেষ কিছু লাগেনি। বৃদ্ধ ভদ্রলোক সবিনয়ে ক্ষমা প্রার্থনা করে চলে গেলেন। আমরা আরও কিছুক্ষণ সেখানে বসে রইলাম। তারপর আমরাও উঠে পড়লাম। বন্ধু নিজের মোটরে করে তাজ দেখাতে গিয়েছিলাম। তাজের গেটের বাইরে ড্রাইভার আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমার অন্য 2 বন্ধু উঠে পড়েছেন। আমি গাড়ির ফুটবোর্ডে পা দিয়ে উঠতে যাব, এমন সময় রাত্রির জমাট স্তব্ধতা ভঙ্গ করে পিস্তলের গর্জন শোনা গেল। সঙ্গে সঙ্গে গাড়ির সামনের কাঁচের খানিকটা ঝনঝন শব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই তটস্থ হয়ে উঠলাম। আমার বন্ধু জীবনবাবু যেমন সাহসী তেমন গুন্ডা ধরনের। সে গাড়ির দরজা খুলে এক লাফ দিয়ে নেমে পড়ল এবং ডান দিককার সিঁড়ি ভেঙে তাজ বাজারের যেখানে পাথর ও নানাবিধ শৌখিন জিনিসপত্র বিক্রি হয় সেদিক পানে ছুটল। আমরা হতভম্ব হয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে রইলাম। অল্পক্ষণ পরে জীবন কুমার ফিরে এলো। এসে বলল, না, কাউকে দেখা গেল না, বেটা পালিয়েছে। আকস্মিক দুর্ঘটনার কথা ভাবতে ভাবতেই আমরা গাড়িতে চেপে রওনা হলাম বাড়ির দিকে। তাজ গেট হতে বার হয়ে কংক্রিটের সরু রাস্তা বরাবর আগ্রা ফোর্ট স্টেশন পর্যন্ত চলে গিয়েছি। রাস্তার দুপাশে নানা রকমের গাছপালা মৃদু চন্দ্রালোকে জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে, যেন স্বপ্নের মতো মাঝে মাঝে হাওয়ার মৃদু মৃদু দোলায় পাতাগুলো সিপ সিপ শব্দ করে। আমাদের গাড়ি ছুটে চলেছে। গাড়ির মধ্যে আমরা সকলেই চুপচাপ বসে আছি। কারোর মুখে কোনো কথা নেই। ঘটনাটা যেন আগাগোড়া রহস্যময়। সেদিন গভীর রাত্রে দোতলার ঘরে আমি আর জীবন কুমার পাশাপাশি শয়ন করেছি। সহসা একসময় একটা খসখস শব্দে ঘুম ভেঙে গেল। ঘর অন্ধকার, খোলা জানালা। পথে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা এক টুকরো আকাশ, যেন ঘুমের ঘোরে স্বপ্নের একটুখানি ছোঁয়া। চাঁদ বোধহয় তখন আকাশের এক প্রান্তে হেলে পড়েছে। আবার খসখস শব্দ। মনে হলো কে বুঝি নিঃশব্দ পদসঞ্চারে ঘরের মধ্যে চলে ফিরে বেড়াচ্ছে। কে বলে উৎকর্ণ হয়ে উঠলাম। নিশ্চয়ই কেউ ঘরের মধ্যে এসে ঢুকেছে, কিন্তু কে? চোখের দৃষ্টি যথাসম্ভব তীক্ষ্ণ করে শুয়ে শুয়েই মৃদু আলো ছায়া ভরা ঘরের চারপাশে তাকাতে লাগলাম। একসময় চোখে পড়ল একটা লম্বা অস্পষ্ট ছায়া মূর্তি। নিঃশব্দ অন্ধকারে দুলতে দুলতে যেন আমার শয্যার দিকে অতি সাবধানে পায়ে পায়ে এগিয়ে আসছে। আমি বুঝতে পারছি
অস্পষ্ট দেখতে পাচ্ছি সমগ্র শরীর আমার রোমাঞ্চিত হয়ে উঠেছে। ছায়ামূর্তি নিঃশব্দে আমার সামনে এসে দাঁড়ালো। এতক্ষণে ভালো করে শিয়রের কাছে দণ্ডায়মান মূর্তির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। এক মুখ ভর্তি কালো কালো দাড়ি নিয়ে সেই মূর্তি আমার দিকে তাকিয়ে আছে। অস্পষ্ট আলো ছায়ায় তার চোখের মণি দুটো যেন ধকধক করে জ্বলছে, দুখণ্ড অঙ্গারের মতোই। কি ক্রূর বিভৎস সেই দৃষ্টি! যেন কুৎসিত ভয়ঙ্কর একটা বন্য লালসা সে দৃষ্টির মধ্যে লেলিহান হয়ে উঠেছে। মূর্তির গায়ে একটা কালো রঙের চাদর, চাদরটা মাথার উপরে ঘোমটার আকারে তুলে দেওয়া। ঘোমটা কপাল পর্যন্ত নেমে এসেছে। হাত দুটি বুকের ওপর ভাঁজ করে মূর্তি আমার দিকে তাকিয়েই আছে। ইচ্ছা হচ্ছিল চিৎকার করে বাড়ির সকলকে জাগিয়ে তুলি, কিন্তু কি সম্মোহন দৃষ্টি! সে ক্ষুধিত চোখের তারায় কণ্ঠের সমস্ত শক্তি আমার অবশ হয়ে গেছে। ধীরে ধীরে একসময় লোকটা তার চাদরের ভিতর হতে একটা দীর্ঘ হাত বের করে বিছানার এক পাশে রক্ষিত আমার ডান হাতটা চেপে ধরতেই আমি ধর্মর করে উঠে বসে চিৎকার করে উঠলাম, চোর চোর! বিদ্যুৎ গতিতে আমার ডান হাতের আঙুলে একটা যেন মোচড় দিয়ে মূর্তিটা খোলা জানালা দিয়ে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে গেল। আমার চিৎকার শুনে জীবন ততক্ষণে ধর্মর করে শয্যার উপরে উঠে বসেছে। বাড়ির আরো সকলে জেগে উঠল। আমার মুখে সব কথা শুনে সকলে মিলে খোঁজাখুঁজি করা হলো, কিন্তু কাউকে দেখা গেল না। মাটি থেকে দোতলার জানালা প্রায় ৮-৯ হাত উঁচু হবে। সাধারণ মানুষের পক্ষে সেখান দিয়ে লাফিয়ে পালানো এক প্রকার অসম্ভব। বন্ধুরা বললে, ওই রক্তমুখী নীলাটা হাত থেকে খুলে ফেল, ওটাই হয়তো যত নষ্টের গোড়া। ওটা আঙুলে পড়া অবধি যত ব্যাপার ঘটছে। আমি বললাম, তা হোক, ওটা আমি খুলব না আঙুল থেকে। যত বিপদই আমার আসুক, শেষ পর্যন্ত মরতে হয়তো তাও স্বীকার। এই পর্যন্ত বলে ভদ্রলোক একটু থামলেন। রক্তমুখী নীলা গল্পের প্রথম 2 ভাগ আজ এখানেই শেষ করছি, কিন্তু আসল প্রশ্নটা এখনো রয়ে গেছে, রক্তমুখী নীলার রহস্যের শেষ পরিণতি কি, আর কিরিটি রায় কিভাবে এই জটিল কেসের সমাধান করবে? এটা জানতে হলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে পরের 2 ভাগের জন্য। আর সেই পর্বগুলো যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে থেকো তনুর গল্প সম্ভারের সঙ্গে। পরের পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।